নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নিশাচরি কথায় তোমাদেরকে স্বাগত জানাই। ন্যাচারালি আমরা এই চ্যানেলটাতে বেশ কিছু অডিও স্টোরিজ ছাড়ি, যেটা অলরেডি এডিটেড থাকে, অনেক কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া থাকে, সেগুলো তোমরা শোনো এবং আমাদেরকে ফিডব্যাক দাও। লাস্ট যে দুটো ভিডিও তোমরা দেখেছো সেটা আমারই গলায়, আমি হচ্ছে সন্টু, আর আমার গলার ভিডিওগুলো তোমাদের খুব পছন্দ হয়, তোমরা ফিডব্যাকও দিয়েছো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সরাসরি কথা বলে আমি একটা গল্প শোনাই। অবশ্যই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে রচিত, একটু আধটু এদিক সেদিক থেকে গল্পটা আমি কালেক্ট করেছি এবং নিজের মতো করে তোমাদের বলছি। যে জায়গাটার এই গল্পটা সেটা অবশ্যই আমি রিভিল করছি না, কারণ যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে সেখানে অনেক লোক এখনও থাকে এবং তাদের পক্ষে অসুবিধা হতে পারে যদি অনেকেই জেনে যায়। তো একটি জায়গাকে ঘিরে এই গল্পটা। একটি জায়গা ছিল যে জায়গাটাকে গণ্ডগোল এলাকা বলা হতো। গণ্ডগোল এলাকা মানে অনেকেই যারা জান না তারা হচ্ছে যে জায়গায় সবসময় ঝুট ঝামেলা কোনো না কোনোভাবে লেগেই থাকে। তো একটা পাড়ার মধ্যে, গ্রাম্য এলাকার মধ্যে অ্যাকচুয়ালি, ওখানে দুটো বেলগাছ ছিল এবং বেলগাছের মাঝখানে খুব পরিষ্কারভাবে একটা জায়গা বানানো হয়েছিল, যেখানে গ্রাম সাইডে আপনারা দেখবেন যে অনেকে থাকে যারা বিকালে করে তাস খেলতে বসে, আড্ডা দিতে বসে, একসাথে বসে, তাই না? তো সেই জায়গাতে অনেকে বসতো, কিন্তু যারাই ওখানে বসতো তারা কিছুক্ষণ পর সেই জায়গা থেকে উঠে চলে যেত নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করে। সেই জন্য সে জায়গাটার নাম গণ্ডগোল এলাকাই রয়ে গেল। তো এবারে যে এরিয়াটার কথা বলা হচ্ছে সেই এরিয়াটা যে মালিকানাদের অধীনে ছিল, মানে একটা ফ্যামিলির অধীনে ছিল, সে বাড়ির লোকেরা ভাবলো যে আমাদের ফ্যামিলি বাড়ছে, মানে সেখানে 3টে ভাই ছিল, বড় ভাই, মেজো ভাই এবং ছোটো ভাই। ছোটো ভাই বিয়ে করেনি, কিন্তু বড় ভাইয়ের 2টো সন্তান, মেজো ভাইয়ের 2টো সন্তান। তো তারা ভাবলেন যে আমাদের ফ্যামিলি যেহেতু বাড়ছে, তো আমরা চেষ্টা করি আমাদের ঘরের পরিধিটাকে আরেকটু বাড়িয়ে বেশি করে ঘর বানানোর, যাতে সব বাচ্চারা ভালোভাবে বড় হতে পারে, পড়াশোনা করতে পারে, কোনো অসুবিধা যাতে তাদের না হয়। তো তারা ভাবলো কীভাবে এটা করা যায়। ন্যাচারালি সেই দুটো গাছের যে এরিয়াটা ছিল সেটা তাদের এরিয়ার মধ্যেই ছিল, তাদের মালিকানার মধ্যেই ছিল। তো তারা ভাবলো গাছ দুটোকে কেটে দিই, তাহলে একটা পরিষ্কার জায়গা পেয়ে যাবো, তো সেখানে আমরা ঘরের পরিধিটাকে আরেকটু প্রস্তর করতে পারবো। তো তারা যেমন ভাবা তেমন কাজ, গাছগুলো কাটার জন্য কাঠুরেদের ব্যবস্থা করা হলো। কিন্তু যে কাঠুরেদেরই সেই যে গাছটা কাটার জন্য ব্যবস্থা করা হতো, তারা এসে উঠতে পারতো না। তাদের হয় শরীর খারাপ হয়ে যেত, যন্ত্রপাতি খোয়া যেত, বা ফ্যামিলির কোনো সমস্যা হতো, বা ঝড় ঝঞ্ঝা হতো, যেখানে তারা আসতেই পারতো না। অনেক দিন ধরে চেষ্টা করার পরও সে গাছ কাটা হচ্ছিল না। এই গাছ দুটো যখন তাদের এরিয়ার মধ্যে ছিল, অনেক সময় তাদের ঘরের মধ্যে ভীষণ পচা দুর্গন্ধ আসতো এবং সেই সময় বউদের মধ্যে, ভাইদের মধ্যে ঝুট ঝামেলা লেগে যেত হুট করে সেই গন্ধটা আসলে। আবার কোনো কোনো সময় খুব সুন্দর চন্দনের একটা গন্ধ আসতো। যখন তাদের বাড়িতে এই ধরনের গন্ধগুলো আসতো, এই চন্দনের গন্ধটা আসতো, তখন তাদের মুড খুব ভালো হয়ে যেত, একে অপরের সাথে খুব হাসি ঠাট্টা, খুব একটা সুখময় পরিবেশ ঘরের মধ্যে চলতো। তো এটার কারণ তারা কেউই জানতো না। তারা সবাই ভাবতে এমনি হয়তো হয় কোনো না কোনো কাকতালীয় বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি যত গল্পটা এগোবে আপনারা জানতে পারবেন যে কেন এই ঘটনাটা অ্যাকচুয়ালি গাছ দুটোর সঙ্গে কানেক্টেড। ন্যাচারালি যে গাছ দুটো কাটা হচ্ছিল না, তো 3 ভাই ডিসাইড করলো যে তারা গাছগুলো নিজেরা কাটবে। ছোট ভাই গাছের ওপর উঠে গেল, উঠে গিয়ে প্রথম গাছের মগডালে কোপটা সে মেরেছিল এবং কোপটা মারার পরই তার যে প্রতিক্রিয়া এসেছিল সেটা হচ্ছে ডালটা কি নরম। সে হুট করে বলে উঠেছিল যে গাছের ডালটা এত নরম। নিজে মেজো ভাই দাঁড়িয়েছিল, সে বললো কোনো অসুবিধা নেই, অনেক পুরনো গাছ বোধহয়, সেই জন্য পচে টচে গেছে, বা হয়তো কাঁচা ডাল হবে, সেই জন্য তোমার নরম লাগছে, তুমি গাছটা কেটে ফেলো। পাক্কা 3 দিন লেগেছিল গাছ দুটো কাটতে। বেশ বড় ছিল গাছগুলো। গাছগুলো কেটে পরিষ্কার করা হলো এবং ওই গাছগুলো যখন পরিষ্কার করা হয়ে গেল, তখন সেই গণ্ডগোলি এলাকা বলে যে নামটা ছিল, সে গণ্ডগোল এলাকাতেও অনেকে আসতো না। যেহেতু ওদের গাছটা ওদের মালিকানার মধ্যে ছিল, তারা ঘরদোর বাড়াবে, সেই জন্য অনেকেই ভাবতো ওই জায়গায় যাওয়ার দরকার নেই, এমনি ঝামেলা ঝঞ্ঝাট হয়, অন্য জায়গায় গিয়ে আমরা বসবো। সব পরিবারের লোকেরা ঠিক করলো যে আজ থেকে 1 মাস পর একটা ভালো সময় দেখে আমাদের বাড়িটা বিস্তর করার কাজ শুরু হবে, অর্থাৎ বাড়িতে হাত লাগানো শুরু হবে। এই গাছটা যখন কাটা হয়ে গেল, গাছ দুটো, 1 সপ্তাহ পর যে ছোট ভাইটা ছিল, যে গাছের মধ্যে প্রথম উঠে কোপটা মেরেছিল, তার জ্বর হলো। এই সময়টা ছিল গরম থেকে শীতকালের আসার সময়, মানে ঋতু পরিবর্তনের সময়। তো সাধারণত পরিবারের লোকেরা ভাবলো যে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে সেই কারণে তার শরীর খারাপ, কিন্তু এর কারণ কিন্তু অন্য ছিল। যতই
ওষুধপত্র, বৈদ্য দেখানো হোক না কেন, সাধারণত গ্রামের লোকেরা বৈদ্যদেরই দেখায়। সে গ্রামে খুব ভালো ডাক্তার সেই সময় ছিল না, কিন্তু ওষুধে কোনো কাজই হচ্ছে না। সে ছোটো ভাইয়ের শারীরিক অবস্থা আরও বাজে থেকে বাজে হচ্ছে, সে কোনো রকমের উন্নতিই দেখাচ্ছে না, ওষুধ কোনো কাজেই দিচ্ছে না। আর অনেক সময় সে ছোটো ভাই কিছু কিছু জ্বরের ঘোরের মধ্যে ভুলভাল বকতো, যেমন বাড়ির চারপাশে কী আছে তাকে তাড়াও, ওখানে কারা দাঁড়িয়ে আছে তাদেরকে যেতে বলো। অনেক সময় জ্বর বেশি হয়ে গেলে অনেকেই ভুলভাল বলে, তো সাধারণত পরিবারের লোকেরা ভাবতো যে জ্বরের কারণে বলছে, একে শহরে নিয়ে যেতে হবে, এখানকার বৈদ্যুতের দ্বারা এর জ্বর কমানো সম্ভব না। তো পরের দিন তাকে শহরে নিয়ে যাওয়ানো হবে ডাক্তার দেখানোর জন্য। ছোটো ভাইকে ওষুধপত্র দিয়ে সবাই ঘুমাতে চলে গেছে। সকালে যখন ওঠা হলো তখন সবাই দেখলো সে ছোটো ভাই আর নেই, মানে সে মারা গেছে। 1 সপ্তাহ জ্বরের মধ্যে মারা গেল। সবার একটু অবাকই লাগলো যে কী কারণে এই জিনিসটা হলো। এতটাই তার শরীর খারাপ হয়ে গেছিলো যে সে মারা গেল জ্বরের জন্য। যাই হোক, ঘরের পরিবেশ ভীষণ দুঃখময় হয়ে পড়ল। তার বড় দুটো দাদা যে ছিল তারা খুব দুঃখ পেল, কারণ ছোটো ভাই ছিল একমাত্র। বাড়ির পরিবেশ খুবই খারাপ হয়ে গেল। ঘর বিস্তর করার জন্য যে কাজটা হবে সে কাজে তারা হাত লাগাতে পারলো না এই সমস্ত ঘটনার জন্য। সাধারণত গ্রামের দিকে বা শহরের দিকে আপনারা দেখবেন যে যখন শীতকাল আসে তখন অনেক মেলা বসে। ছোটো ভাই মারা গিয়ে 1 মাস কেটে গেছে। বাড়ির যে বাচ্চাগুলো ছিল তারা মেলায় যাবে বলে জেদ করলো, কিন্তু বাড়ির পরিবেশ, বড়দের মন কারোই কিছুই ভালো ছিল না, সেই জন্য তারা ভাবলো কী দরকার। কিন্তু যে মেজো ভাই ছিল সে বলল যে বাচ্চাগুলোর কী বা দোষ, তারা কী বা জানে, তো চলো তাদেরকে আমি মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। মেলায় ঘুরতে যাওয়া হয়েছে, অনেক জায়গায় অনেক খেলা হচ্ছে, গরুর লড়াই হচ্ছে, মুরগির লড়াই হচ্ছে, জিলাপি সিঙ্গারা ভাজা হচ্ছে, অনেক কিছু নতুন জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, সবাই দৌড়াদৌড়ি, খুব হাসাহাসি করছে। বাচ্চারা খুব খুশি, কারণ ঘরের পরিবেশ এতদিন খুব নেগেটিভ ছিল, হঠাৎ করে একটা পজিটিভ পরিবেশে তারা এসে পড়েছে, সেই জন্য তাদের খুব ভালো লাগছে। তো দুটো বাচ্চা জেদ করলো যে আমরা জিলাপি খাবো। জিলাপি ভাজা হচ্ছে এবং সামনে একটা বড় কড়াইয়ের মধ্যে ফুটন্ত রস রাখা রয়েছে, গরম রস, যেখানে জিলাপিগুলো ভেজে সেখানে ডুবানো হবে। এই সময় গরুর লড়াই হচ্ছিল। একটা গরু হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়ে যারা সাধারণ মানুষ যারা সেই খেলাটা দেখছিল তাদের দিকে দৌড়াতে শুরু করলো। তো সাধারণতই গ্রামের সেই মেলার মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, কারণ গরুটা বেশ বড় সাইজের ছিল, তারা দৌড়াদৌড়ি করছে, যে কেউ আহত হতে পারে সে গরুটার জন্য। গরুটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে মেজো ভাইকে এসে এমন গুঁতো মারল যে সেই মেজো ভাই সে ফুটন্ত রসের কড়াইয়ের মধ্যে পড়ে গেল। তার শরীর ছটপট করতে করতে সে মারা গেল। গাছ কাটার 1 থেকে 1.5 মাসের মধ্যে বাড়ির দুটো ছেলে মারা গেল। সবার অবাকই লাগলো, কিন্তু কেউ খেয়াল করলো না যে এই জিনিসটা গাছ কাটার পরেই হলো। বাড়িতে শুধুমাত্র এখন বড় দাদাটি, বাড়িতে 4টে বাচ্চা এবং 2টো বউ, সমস্ত দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল। খুবই মন খারাপ তার, তার চোখের সামনে 2টো ভাই চলে গেল অজান্তেই, হঠাৎ করে। অনেক চিন্তা ভাবনা তার মাথায়, সে প্রায় বাইরে বেরোনোই বন্ধ করে দিল। সে সারাদিন ঘরের মধ্যেই থাকতো, খাবার দাবারও খুব বেশি করে খেত না, কারণ তার মানসিক অবস্থা এখন আর ভালো নেই। হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে সেও মারা গেল। বাড়ির 3টে পুরুষই আর নেই, শুধুমাত্র 2টো মহিলা এবং তাদের বাচ্চারা। কিরম পরিবেশ না? সময় যেতে লাগলো, কিন্তু কারণ মন থেকে সে ঘটনার ছায়া দূরে গেল না। সবারই মন ভীষণ খারাপ। সবাই ভাবছে কী হচ্ছে এগুলো, কেন হচ্ছে এগুলো। বাচ্চাগুলোকে সবাই আগলে রাখতে চাইলো, কারণ 3টে পুরুষ মারা গেছে, বাচ্চাগুলোর যদি এক এক করে শরীর খারাপ হয় বা তারা যদি চলে যায় তাহলে বউ দুটো কী করবে। সে বউ দুটো খুব কষ্ট করে, তাদের চাষবাসের জমি ছিল, তো সেখান থেকে খুব কষ্ট করে সে বাচ্চাগুলোকে মানুষ করলো। বড় দাদার 2টো সন্তান ছিল, একটি ছেলে একটি মেয়ে। মেজো দাদার 2টো সন্তান ছিল, 2টি মেয়ে, এবং ছোটো ভাই তো বিয়েই করেনি। বড় দাদার যে 2টি সন্তানের মধ্যে যে বড় ছেলেটি, সেই ছেলেটি আস্তে আস্তে বড় হচ্ছে। বেশ কয়েক বছর কেটে গেছে, সেই ছেলে বিবাহযোগ্য হলো। তো ঠিক করা হলো সেই ছেলের বিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রামের মধ্যে তো কোনো মেয়ে সেই বাড়িতে যাবে না, কারণ সবাই জানে যে সে বাড়িতে গেলে ছেলেরা বাঁচে না। তো সাধারণত বাইরের এক গ্রাম থেকে একটি মেয়েকে বিয়ে করিয়ে আনা হলো। নতুন বউ ঘরে এসেছে। বড় দাদার সেই ছেলেটি
গ্রামের বাইরে শহরে একটি চাকরি করে। সারা সপ্তাহ সে বাড়ি থাকে না, সপ্তাহে 1 দিন 2 দিন আসে এবং আবার সে চলে যায় এবং ছুটি ছাটার সময় সে আসতে পারে। নতুন বউ ঘরে রয়েছে। বিয়ের সমস্ত কাজ সেরে সে ছেলেটি একসময় চাকরির জন্য বাইরে চলে গেল। নতুন বউ ঘরে একাই থাকে। তার শাশুড়ি তার ননদদের সাথে তার সারাদিন কেটে যায়। একদিন রাত্রির বেলায় হালকা হালকা হাওয়া চলছে, সেই সময় সে বউটির বাথরুম ইউজ করার দরকার পড়ল। তখন বেশ মাঝরাত্রির, কত হবে জানা নেই, কিন্তু বেশ রাত্রি। গ্রামের দিকে এমনিতেই খুব তাড়াতাড়ি লোকেরা ঘুমিয়ে পড়ে, তো মাঝরাত তো অনেকই রাত। আর তাদের গ্রামের মধ্যে যে বাথরুমটি ছিল সেটি উঠোনের একটি কোণায় ছিল, ঘরের সঙ্গে লাগোয়া ছিল না যেরকম সাধারণত শহরে হয়। পুরো উঠোনটা পেরিয়ে তাকে সে বাথরুম পর্যন্ত যেতে হবে। সে ভাবলো একাই চলে যাই, কাকে ডাকবো, সবাই খাটাখাটনি করে ঘুমাচ্ছে, তার ননদরা শাশুড়িরা সবাই ঘুমাচ্ছে। তো সে একা একাই চলে গেল সে বাথরুমে। বাথরুমের দরজাটা বন্ধই ছিল। সে বাথরুমের দরজাটি খুলে ভেতরে গেল, কিন্তু ভেতর থেকে সে লক করতে পারল না। যেহেতু এত অন্ধকার, তার নিজেরই একটা ভয় লাগছিল রাত্রির বেলায়, তো সে বাথরুমের দরজাটা লক করেনি। যেহেতু হাওয়া চলছিল, একটা সময় সে দরজাটা হালকা খুলে গেল এবং সে দেখতে পারল যে বাড়ির এক কোণায় উঠোনের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে। বেশ লম্বা লোক এবং তার চোখ দুটো শুধু জ্বলছে। তার সর্ব অঙ্গ অন্ধকারে ঢাকা, তাকে ঠিকমতো দেখাও যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে আভায় যে একটা অবয়ব ধরনের একজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলজল করছে আর সেই চোখ দুটো সোজা সেই বাথরুমের দিকে, সেই বউটির দিকে। বউটি ঝটপট সেই দরজাটা বন্ধ করে দিল, কিন্তু সে এবার বাইরে বেরোবে কী করে? কতক্ষণ সে বাথরুমের ভেতর থাকবে? তাকে তো এবার বেরোতে হবে। সে এদিক ওদিক করে উঁকি মেরে দেখলো সেই লোকটা নেই, কিন্তু তার ভয় লাগছে অন্ধকারে অন্য কোথাও আছে কিনা, কোনো চোর ডাকাত কে আসলো। তো সে আস্তে করে দরজাটা খুলে উঁকি মারছে, এমন সময় তার কানে শব্দ এলো, বাইরে যাবে? সে বউটির হাড় হিম হয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। এমন সময় সে নিজের সমস্ত শক্তি জোগাড় করে ধর্মরিয়ে দরজাটা খুলে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে নিজের রুমে ঢুকে গেল এবং ভাবছে যে কি হলো এতক্ষণ তার সঙ্গে। কি ছিল সেই উঠোনের কোণা এবং তার পেছনে? সে চুপচাপ নিজের ঘরে বসে আছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। সে স্পষ্টতই বুঝতে পারছে কেউ একজন বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। সে চেষ্টা করছে বাড়ির ভেতরে ঢোকার, কিন্তু ঢুকতে পারছে না কোনো কারণে, কিন্তু বাড়ির চারপাশে দৌড়াচ্ছে। সে এতটাই ভয় পেয়ে গেছে, নিজের মুখ চেপে রেখে কোনো রকমে সে শুয়ে থাকার চেষ্টা করছে। আস্তে আস্তে রাত যত গভীর হলো, সে ঘুমিয়ে পড়েছে এবং সকালে উঠে সে খবরটা কাকে বলবে বুঝতে পারছিল না। বললে হয়তো সবাই তাকে বকাবকি করবে যে একা কেন সে বাইরে বেরোলো, কেন কাউকে ডাকেনি। বউটি অপেক্ষা করলো তার স্বামীর আসার। তার স্বামী সাধারণত সপ্তাহের শেষে বাড়িতে ফিরল এবং তাকে সমস্ত ঘটনা বলল। তার স্বামী বলল, ভুল দেখেছ অন্ধকারে, কিছু না ওগুলো। কিন্তু তার মনে একটা খচখচানি রয়েই গেল, কারণ আগে থেকেই অনেক দুর্ঘটনা তাদের ঘরে ঘটে গেছে। পরের দিন সকালবেলা তার এক ননদ সবার সামনে বলল আরেক ঘটনা। রাত্রিবেলা যখন সে শুয়েছিল, কেউ একজন তার হাত পা চেপে ধরে রাখার চেষ্টা করছিল। কেউ তাকে স্পর্শ করছিল, সে স্পষ্টই বুঝতে পেরেছে। সে কোনো রকমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখ খোলা ছিল, কিন্তু শরীর নড়ছিল না। কারোর মতলব অন্য কিছু ছিল, কিন্তু মেয়েটি ধরফরিয়ে উঠে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। মেয়েটির মা এবং জেঠিমা সাধারণত খুব ভয় পেয়ে গেছে, কারণ ঘরের মধ্যে আগে থেকেই অনেক দুর্ঘটনা ঘটে গেছে। এখন তারা চায় না কোনো রকমের দুর্ঘটনা আর ঘটুক। নতুন বউটি যে শাশুড়ি, সে তার ছেলেকে বলল কোনো রকমের কোনো এক তান্ত্রিক ওঝা কাউকে না কাউকে নিয়ে আসতে ঘরটা দেখানোর জন্য, যে কেন এই ধরনের কাজ কারবার হচ্ছে। সেদিনটা ছিল রবিবার। ছেলেটি খুব তাড়াতাড়ি গ্রামের সীমানার মধ্যে গেল। সেখানে একজন পুরোহিত একটি মা কালীর মন্দিরে পুজো দিতেন। তাকে বলা হলো একবার ঘরটা এসে দেখে যেতে, কারণ এই ধরনের সমস্যা তাদের ঘরে হচ্ছে। পুরোহিতটি বলল, আজ রবিবার, আমি মঙ্গলবার যাব তোমাদের বাড়ি। মঙ্গলবার ভোর হতেই সেই পুরোহিতের আগমন ঘটল।
অনেকক্ষণ ধরে বাড়ির কোনায় কোনায় আনাচে কানাচে তিনি পর্যবেক্ষণ করলো এবং সুখে সুখে কি একটা যেন জিনিস তিনি পর্যবেক্ষণ করছেন। অনেকবার তিনি চেষ্টা করছেন সেই সুখে সুখে জিনিসটা নেওয়ার, গন্ধটা চলে যাচ্ছে এবং আবার তিনি খুঁজে খুঁজে সেই গন্ধটা নেওয়ার চেষ্টা করছেন। পুরো বাড়িটা পরীক্ষণ করার পর তিনি এবার বলতে শুরু করলেন যে এই ঘটনা শুরু হয়েছিল সেই দুটো গাছ কাটার পর থেকে। কী কারণে সেই জায়গাটা গন্ডগোল এলাকা নামে প্রসিদ্ধ ছিল সেটাও তিনি বললেন। আসলে ওই দুটো বেলগাছের মধ্যে দুটো ব্রহ্মদৈত্যর বাস ছিল। একটি ব্রহ্মদৈত্য ছিল ভালো এবং একটি ব্রহ্মদৈত্য তার জীবন দশায় অনেক খারাপ কাজ করেছে, সেই কারণে তার আত্মাটিও অনেকটাই খারাপ ছিল, অপবিত্র ছিল। সেই কারণে যখনই সেই জায়গায় কেউ বসতো, সেই ব্রহ্মদৈত্য দুটোর নিজেদের ক্ষমতার মধ্যে লড়াইয়ের কারণে সেই জায়গায় যারা বসতো তাদের মধ্যে লড়াই বেঁধে যেত এবং যে দুর্গন্ধ তাদের বাড়িতে আসতো সেটা ওই খারাপ ব্রহ্মদৈত্যটি যখন নিজের প্রভাব বিস্তার করানোর চেষ্টা করতো তখন সেই গন্ধটা আসতো এবং ভালো গন্ধটা আসতো সেই ভালো ব্রহ্মদৈত্যতার শক্তির প্রভাবে। কিন্তু সেই গাছ দুটো কেটে ফেলার ফলে সেই দুটো ব্রহ্মদৈত্যই ক্ষুব্ধ হয়ে পড়েছিল এই বাড়ির পুরুষদের ওপর, কারণ তারাই উদ্যোগ নিয়েছিল গাছ দুটো কাটার। সেই ব্রহ্মদৈত্য দুটোই নিজেদের বাসস্থান হারায়, যে কারণে একের পর এক এই বাড়ির পুরুষদের প্রাণহানি হতে থাকে। কিন্তু কি করা যাবে, সে পুরোহিত বলল ব্রহ্মদৈত্য থেকে রেহাই পাওয়া অত সহজ নয়। যদি কোনো ব্রহ্মদৈত্য কোনো পরিবারে তার কুপ্রভাব ফেলে তো সেখানে ভগবানেরাও হস্তক্ষেপ করে না। যেহেতু তারা পবিত্র আত্মা, যেহেতু তারা অনেক ক্ষমতাবান, সেই জন্য কোনো তন্ত্রমন্ত্র তাদের উপর কাজ করে না। অনেক কাকুতি মিনতি, দয়া আছে, ক্ষমা আছে, তাদের কাছ থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু সেটাও অত সহজ নয়। তাই ভালোভাবে পুজো আশ্রা করে তাদের প্রধান কাজ এই জায়গাটি ছেড়ে দেওয়া। সেই ছেলেটি যে ছিল, সে ছেলেটি শহরে কাজ করতো, তো সে ঝটপট 1 সপ্তাহের মধ্যে একটি ভাড়া বাড়ি শহরে ব্যবস্থা করে নিল। এই বাড়িটার মধ্যে খুব বড় করে পুজো করা হলো এবং সে ব্রহ্মদৈত্যদের কাছ থেকেই ক্ষমা চাওয়া হলো। অজান্তে এই ভুল করা হয়েছে যেন সে ক্ষমা করে দেয় এবং পরিবারের সদস্য এবং আগামী যারা আসবে তাদের কোনো ক্ষতি যেন না হয়। এই স্থানটি তারা তাদের উদ্দেশ্যে ছেড়ে দিলেন। আজও সেই স্থান সেই গ্রামে রয়েছে এবং সেই স্থানটা গন্ডগোল এলাকা নামেই প্রসিদ্ধ। তো কেমন লাগলো গল্পটি? আশা করি আপনাদের ভালো লাগলো। যদি এই ধরনের আরও গল্প চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে যদি আপনারা গল্প শুনতে ভালোবাসেন তাহলে এই ধরনের আরও গল্প আসবে এবং আমাদের অডিও স্টোরি যে ধরন সেটাও যদি আপনাদের পছন্দ হয় আপনারা সেটাও জানাবেন। আমরা সেইভাবেও আমাদের কর্মটি উপস্থাপনা করতে পারবো আপনাদের কাছে। তো চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।